নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি যে আগামী 45 দিনের মধ্যে যদি সপ্তম পে কমিশন চালু হয় তাহলে আপনারা অর্থাৎ পেনশন ও এবং ফ্যামিলি পেনশনারদের কতটা লাভ হতে চলেছে এবং পেনশন কি সত্যিই বাড়বে, বাড়লে কতটা বাড়বে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং আপনাদের অনেকের মনে এই নিয়ে অনেকেই চিন্তার মধ্যে ছিলেন এবং অনেকেই চিন্তিত, ঠিক আছে, সেটা কিন্তু ডাউট তো ক্লিয়ার করবই। তাছাড়া সোমবারের ক্যাবিনেট মিটিং এ এই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তাহলে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পুলিশ কর্মী থেকে শুরু করে আমাদের সম্মানিত পেনশন এবং ফ্যামিলি পেনশনারদের কতটা লাভ হতে চলেছে এবং পেনশন কি সত্যিই বাড়বে, যদি বাড়ে তাহলে কতটা বাড়বে। কেননা পেনশন বাড়লে আপনারা অনেকেই উপকৃত হবেন, কেননা আপনাদের মধ্যে অনেকেই অসুস্থতার কারণে সেই স্বল্প টাকায় বা সামান্যটুকু পেনশনে আর সেই টাকাতে আর চলে না। আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসের যা দাম পরবর্তীতে বাড়তে চলেছে এবং এখনকার দিনে যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে কিন্তু এই সামান্য পেনশনটুকুতে চালানো সম্ভব নয়। এই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্যাবিনেট মিটিং এ অবশ্যই কিন্তু এই নিয়ে ভাবনা চিন্তা কিন্তু করবেন, কেননা অনেক বঞ্চনা, অনেক কষ্টের মধ্যে এই আগের সরকারকে কিন্তু হারানো হয়েছে। যেহেতু পালাবদল খেয়েছে এবং নতুন সরকার এসেছে অর্থাৎ বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার, এর ফলে আমরা আশা রাখতেই পারি। আর তাছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ, ঠিক আছে, আর তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু জানিয়েছেন যে আমরা যদি জিতি এই বাংলাকে তাহলে কিন্তু অবশ্যই সপ্তম পে কমিশন তার 45 দিনের মধ্যেই কিন্তু লাগু করা হবে। আপনারাও সেটা জানেন। তাহলে যদি সপ্তম পে কমিশন চালু হয় তাহলে পেনশনারদের এবং পেনশনভোগীদের কি সত্যি কোনো লাভ হতে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া ডিএ এবং সপ্তম পে কমিশনের পর কি অষ্টম পে কমিশন লাগবে সেটাও জানাবো, ঠিক আছে। রোপা 2019 অনুযায়ী কি হতে চলেছে। তাছাড়া আপনারা জানেন যে কেন্দ্র যেখানে ডিএ দিত, এইচআরএ দিত, টিএ দিত, ঠিক আছে, কিন্তু রাজ্য সেখানে টিএ দিত না, টিএ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিত না, ঠিক আছে। সেটাও কিন্তু আপনাদের এবার যদি দেয় তাহলে আপনাদের টাকার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে, বুঝতে পারছেন। আর ডবল ইঞ্জিন সরকার অবশ্যই কিন্তু আপনাদের কেন্দ্র হারে টিএ আপনারা পাবেন এবং খুব শীঘ্রই দেখবেন অষ্টম পে কমিশনও কিন্তু লাগু হবে। কেন? কারণ হচ্ছে বিভিন্ন স্টেটে এই নিয়ে আওয়াজ তোলা হয়েছে, এর ফলে আপনারা দেখবেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি লাগু হবে, কিন্তু এখন সময়ের অপেক্ষা। তাছাড়া আজকের এই ভিডিওতে থাকছে গ্রুপ ডি, গ্রুপ সি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, টিজিটি, পিজিটি, ডাব্লিউবিসিএস, এই সব পদে আপনাদের স্যালারি কতটা বৃদ্ধি হতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক, এক এক করে আপডেটে ফিরে আসা যাক, ঠিক আছে। আর তাছাড়া আরো থাকছে সেটা হচ্ছে আপনারা কমেন্ট করেছেন স্কুল ও মাদ্রাসা নিয়ে কি কত টাকা বাড়তে চলেছে সেটাও জানাবো, ঠিক আছে। তারপর রাজ্যের অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অশিক্ষক কর্মীরা তাদের স্যালারি কত বাড়তে চলেছে, নবান্ন, বিকাশ ভবন, স্বাস্থ্য ভবন ইত্যাদি দপ্তরে কর্মীরা, তাছাড়া ডিএম, এসডিও এবং বিডিও অফিসে কর্মরত সমস্ত ক্লার্ক ও আধিকারিক ও অন্যান্য কর্মীরা, তাছাড়া কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ রাজ্যের সমস্ত কর্পোরেশন ও পৌরসভার স্থায়ী কর্মীদের এই সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে আপনাদের স্যালারি কতটা বাড়তে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত স্থায়ী কর্মচারীরাও কিন্তু রয়েছেন, সেটারও কিন্তু একটা আন্দাজ বা একটা এক্সপেক্টেড আপনাদের স্যালারি কত হতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, ঠিক আছে, তারপর জেল পুলিশ, আরো স্বাস্থ্য দপ্তরের অনেক কিছু হাসপাতালে, মেডিকেল কলেজ, ঠিক আছে, সবকিছু কিন্তু নার্স, স্থায়ী স্বাস্থ্য কর্মীরা সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবারে শুরু। এরপর চলে আসি যে সপ্তম পে কমিশনের গ্রাউন্ড রিয়েলিটি ও পদের ভিত্তিতে বেতন বৃদ্ধি কি। তো বন্ধুরা, রাজ্যে পালাবদল হয়েছে, তাই না? আর আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি হলো রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন বা কেন্দ্রীয় হারে বেতন কাঠামো লাগু করা। কিন্তু এর মানে কি আপনার বর্তমান বেতনের সাথে 2.57 গুণ করা হবে? একদমই নয়, ঠিক আছে। আসল ফান্ডাটা বুঝে নি। দেখো, রাজ্যের যে ষষ্ঠ বেতন কমিশন চলছে তার বেসিক পে আর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের বেসিক পে প্রায় কাছাকাছি, ঠিক আছে। মূল তফাৎটা তিনটি জায়গায়, সেটা হচ্ছে এক হচ্ছে ডিএ, ঠিক আছে, রাজ্যে এখন 14% ডিএ আর কেন্দ্রে সেটা কিন্তু 50%, মানে বুঝতেই পারছেন। আর দুই হচ্ছে এইচআরএ, ঠিক আছে, রাজ্যে 12% আর কেন্দ্রে 18%, ঠিক আছে, এটাই হচ্ছে একটু তফাৎ। আর তাছাড়া 3 নম্বর হচ্ছে টিএ, যেটা আমরা বললাম ইন্ট্রোতে, ঠিক আছে, যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। রাজ্য সরকার যাতায়াতের জন্য কোনো ভাতা দেয় না, কিন্তু কেন্দ্রীয় সরকার এই টিএ দেয়, ঠিক আছে, এবং তার উপরে আবার ডিএও দেয়। চলুন বুঝতেই পারছেন আপনারা, ঠিক আছে। এবার চলুন আসা যাক ক্যালকুলেশনে যায়, ঠিক আছে। দেখুন গ্রুপ ডি, আপনারা অনেকে চিন্তিত যে গ্রুপ ডি তে বর্তমানে রাজ্যে গ্রুপ ডি কর্মীদের শুরু বেতন প্রায় 21,920 টাকা, তাই না? কিন্তু কেন্দ্রীয় হারে সপ্তম পে কমিশন লাগু
লাগু হলে বেসিক বেড়ে হবে 18,000 টাকা, সাথে 50% ডিএ, 18% এইচআরএ এবং টিএ মিলিয়ে মোট বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 32,265 টাকায়, অর্থাৎ মাসে বেতন বাড়বে প্রায় 10,300 টাকাও বেশি, মানে বুঝতেই পারছেন। তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে পে কমিশন দেখুন ষষ্ঠ বনাম সপ্তম বেতন কমিশনে তুলনা করে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 সহ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটা, সেটা হচ্ছে দেখুন শিক্ষাকর্মী, ঠিক আছে, মানে গ্রুপ ডি এর ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনে 17,000 টাকা, কিন্তু 2.57 দিয়ে আপনি যদি করেন তাহলে বেসিক পেটাতে, তাহলে কিন্তু আপনার সপ্তম পে কমিশনে দাঁড়াবে প্রায় 43,690 টাকা। আর ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি 22,709 টাকা যদি হয়ে থাকে, তাহলে সপ্তম বেতন কমিশনে আপনারা দেখতে পাচ্ছেন যে 58,363 টাকা। আর প্রাথমিক শিক্ষক 28,900 হলে সেটা কিন্তু 78,273 টাকা কিন্তু দাঁড়াবে সপ্তম পে কমিশন যদি লাগু হয়। তাছাড়া উচ্চ প্রাথমিক শিক্ষক এর ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনে 32,100 টাকা, কিন্তু সপ্তম পে কমিশনে সেটা দাঁড়াবে 82,500 টাকা, মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে বাড়তে চলেছে। ঠিক আছে, এখানে কিন্তু কিছুটা হয়তো কম হতে পারে, কিন্তু এর কাছাকাছি থাকবে। আর তাছাড়া মাধ্যমিক শিক্ষক, ঠিক আছে, 33,400 টাকা যদি ষষ্ঠ বেতন কমিশনে যদি থাকে, তাহলে সেটা কিন্তু দাঁড়াবে 85,837 টাকা। আর স্টাফ নার্স 35,800 টাকা যদি থাকে, তাহলে সপ্তম বেতন কমিশনে প্রায় 92,000 টাকা কিন্তু থাকছে। আর তাছাড়া WBCS অফিসার ভিডিও, ঠিক আছে, যদি 58,100 টাকা যদি হয়ে থাকে ষষ্ঠ বেতন কমিশনে, তাহলে সপ্তম বেতন কমিশনে প্রায় 1,44,273 টাকা হতে পারে। আর অধ্যাপকের ক্ষেত্রে 57,700 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 1,48,292 টাকায়, মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে বাড়তে চলেছে, 20% বৃদ্ধি, তাই না? এরপর চলে আসি পেনশন কত বৃদ্ধি হতে পারে। দেখুন, যারা অলরেডি আপনারা অনেকেই জানেন যে অনেকেই পেনশন পান, তাই না? আপনাদের জন্য বলে রাখি, পুলিশ ও নিরাপত্তা কর্মী, মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত পেনশনার, WBCS অফিসার, বিডিও, শিক্ষক পেনশনার, এদের কিন্তু পেনশনের বৃদ্ধি অনুমানিক থেকে 6,000 টাকা কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, 20% থেকে 25% বেসিক পেনশন বৃদ্ধি হতে চলেছে। আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন। যেখানে গ্রুপ ডিসি যেটা রয়েছে সেটা কিন্তু নিম্নতম প্রায় 19,000 যেটা রয়ে থাকে, সেটা কিন্তু আপনার দাঁড়াবে 41,663 টাকা। তাছাড়া মাধ্যমিক স্তর যেমন শিক্ষক, নার্স যদি হয়ে থাকেন, তাহলে আপনার গিয়ে দাঁড়াবে 72,253 টাকা, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে বাড়তে চলেছে। আর তাছাড়া উচ্চ স্তর অফিসার হয়ে থাকলে 56,100 টাকা থেকে 51,100 টাকা হয়ে থাকে, তাহলে আপনার অনেক গুণ কিন্তু বাড়তে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেই ছবিটা। তাহলে সেটা তো দেখলেন আপনারা স্ক্রিনে একটা চার্ট, তাই না, পেনশনারদের। তাছাড়া আপনারা জানেন আপনাদের কতটা সহ্য করতে হয়েছে, তাই না? আপনাদের অনেক কিন্তু দীর্ঘ বঞ্চনা, অসুস্থতা আর দিনের পর দিন অপেক্ষা, আপনাদের মধ্যে যে রাগ আর আক্ষেপ জমে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝি। অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে টাকার অভাবে আপনারা চিকিৎসা করাতে পারছেন না, কেউ বা আবার ভোটের আগে পাওয়া আংশিক বকেয়ার পর বাকি টাকার আশায় দিন গুনছেন। আপনাদের এই ক্ষোভ একদম ন্যায্য, কিন্তু এই হতাশার মধ্যেই আপনাদের মনে একটা বড় প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, যদি সপ্তম পে কমিশন সত্যিই লাগু হয়, তাহলে কি পেনশনারদের আদেও কোনো লাভ হবে? আর যদি লাভ হয়, তাহলে আপনাদের পেনশন ঠিক কতটা বাড়তে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনের এই সবচেয়ে বড় ডাউট একদম জলের মতো পরিষ্কার করে দেব। কোনো ভনিতা নয়, একদম সোজা অঙ্কে আজ আপনারা বুঝবেন যে কিভাবে আপনাদের পেনশন বাড়তে চলেছে। দেখুন, সবার প্রথমে এই কথাটা ক্লিয়ার করে দিই যে সপ্তম পে কমিশনে কি পেনশনারদের লাভ হবে? দেখুন, এর এক কথায় উত্তর হলো যে হ্যাঁ, 100% কিন্তু আপনাদের লাভ হবে। কেন বলছি? কারণ তাছাড়া অনেকেই ভাবেন যে পে কমিশন মনে হয় শুধু কর্মরতদের জন্য, একদমই তা নয়। ঠিক আছে, পে কমিশন লাগু হলে আপনাদের বেসিক পেনশন সম্পূর্ণ নতুন করে রিভাইজ হবে। ঠিক আছে, এবার আসুন আসল জায়গায়, যেটা হচ্ছে কিভাবে বাড়বে আপনার পেনশন। চলুন হিসাবটা খুব সহজে বুঝে নিই। দেখুন, যখন ওই নতুন পে কমিশন আসে, তখন সরকার একটা ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করে। আগের পে কমিশনের সময় যেমন এটা ছিল 2.57, নতুন পে কমিশনের আপনাদের হিসাবটা হবে ঠিক এইরকম। আপনার বর্তমান যে বেসিক পেনশন আছে তার সাথে আপনি এখন যে ডিএ পাচ্ছেন সেটাকে যোগ করে দেওয়া হবে, অর্থাৎ বেসিক আর ডিএ একসাথে মিলে যাবে। এরপর তার উপর সেই ফিটমেন্ট ফ্যাক্টর বা ওয়েটেজ চাপিয়ে আপনার নতুন বেসিক তৈরি হবে। আপনাদের সুবিধার জন্য একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার এখনকার বেসিক পেনশন 10,000 টাকা, তাই তো? ঠিক আছে, তো সপ্তম পে কমিশন যদি লাগু হলে পুরনো ডিএ মার্জ হয়ে এবং ওয়েটেজ যোগ হয়ে এই বেসিকটাই হয়তো এক ধাক্কায় 12,000 বা 13,000 টাকার কাছাকাছি চলে যাবে। আর সব থেকে বড় সুবিধার জায়গাটা কোথায় জানেন? সেটা হচ্ছে এই যে আপনার বেসিক এক লাফে অনেকটা বেড়ে গেল, এরপর থেকে কিন্তু সরকার যখনই নতুন করে ডিএ ঘোষণা করবে বা 0% থেকে শুরু হবে, সেই ডিএ এর পার্সেন্টেজটা এই নতুন বর্ধিত বেসিকের ওপর ক্যালকুলেশন হবে। তাই মাসের শেষে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা টাকার অঙ্কটা আগের তুলনায় অনেকটাই বেশি হবে। ঠিক আছে, এর পাশাপাশি আপনাদের আরো কয়েকটা জরুরি ডাউট আমি একেবারে ক্লিয়ার করে দিই। দেখুন, প্রথমত ফ্যামিলি পেনশন। যারা ফ্যামিলি পেনশন পান, ধরুন বর্তমানে যাদের ফ্যামিলি পেনশন 13,000 টাকার ঘরে আছে, তাই তো? তাহলে পে কমিশনের পর তাদেরও কিন্তু এই একই নিয়মে বেসিকটা আনুপাতিক হারে অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয়ত বকেয়া বা এরিয়ার, ঠিক আছে, যারা মৃত পেনশনভোগীদের
আইনি উত্তরাধিকারী বা লিগ্যাল হেয়ার্স তারা অনেকেই চিন্তায় থাকেন যে বকেয়া বা এরিয়ার ডিএ তারা পাবেন কিনা। দেখুন, একদম নিশ্চিন্তে থাকুন। ট্রেজারিতে আপনাদের সঠিক ডকুমেন্টস জমা থাকলে বকেয়া টাকা আপনারা অবশ্যই পাবেন। এটা আপনাদের আইনি অধিকার, এই টাকা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর তৃতীয়ত, ডিএ ক্যালকুলেশন। অনেকেই কনফিউশন থাকেন যে ডিএ কোনো বেসিকের ওপর হিসাব হচ্ছে তা নিয়ে। মনে রাখবেন, আপনাদের বর্তমান ডিএ রোপা 2009 নয়, বরং রোপা 2019, যা 2020 থেকে লাগু হয়েছে। এর অনুযায়ী নির্ধারিত রিভাইজড বেসিক এর ওপরেই কিন্তু ক্যালকুলেট করা হয়। এবার চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে 18ই মে সোমবার আসলে কি হতে চলেছে। দেখুন, অনেকেই একে সুপ্রিম কোর্টের শুনানি ভেবে ভুল করছেন, কিন্তু আসলে সোমবার হলো রাজ্য মন্ত্রিসভার বা ক্যাবিনেট মিটিং। গত 11ই মে ঘোষণা অনুযায়ী 18ই মে নবনির্বাচিত, ঠিক আছে, সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং হতে চলেছে। আর এই মিটিংটি রাজ্য সরকারি কর্মীদের জীবনের অন্যতম বড় মুহূর্ত হতে পারে। কেন? কারণ এই মিটিংয়ের মূল এজেন্ডা হলো কেন্দ্রীয় হারে ডিএ অর্থাৎ সেন্ট্রাল ডিএ এবং সপ্তম পে কমিশন কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। সুপ্রিম কোর্ট যে আইনি জয় কর্মীদের হাতে তুলে দিয়েছে তাকে প্রশাসনিকভাবে রূপ দেওয়ার দিন হলো এই সোমবার। আর পেনশনারদের কি কোনো উপকার হবে? দেখুন, আপনারা যারা মা বোনেরা এবং বয়স্ক পেনশনাররা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য উত্তরটি হলো যে হ্যাঁ, নিশ্চিতভাবে উপকার হবে এবং সমস্ত কর্মচারীদের জন্য এটা কিন্তু লাগু হবে এবং উপকৃত হবেন। কারণ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স যখনই বাড়ে তার সাথে সাথে সরাসরি যুক্ত থাকে পেনশনারদের ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ। রাজ্য সরকার যদি সোমবার কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে বা বকেয়া মেটানোর কথা বলে, তবে তার সুবিধা কর্মরতদের মতো সমহারে পেনশনাররাও কিন্তু পাবেন। বর্তমানে পেনশনের টাকা একসাথে হাতে আসা মানে বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে আপনাদের জন্য সেটা একটা বিশাল বড় স্বস্তি। তাছাড়া আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের জন্য কেন এটি বড় মুহূর্ত, কেননা দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারের সাথে যে ফারাক নিয়ে লড়াই করছিলেন, সোমবারের এই ক্যাবিনেট মিটিং সেই লড়াইয়ের অবসান ঘটাতে পারে। একদিকে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ আর অন্যদিকে নতুন সরকারের নীতি, সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি একটি উৎসবের মুহূর্ত হতে চলেছে। যদি ক্যাবিনেটে সপ্তম পে কমিশনের ঘোষণা হয়ে যায়, তবে কর্মচারীদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন আসবে এবং ওনারা কিন্তু বহু উপকৃত হবেন এবং এক ধাক্কায় আপনাদের স্যালারি বা আপনাদের পেনশন অনেক গুণ কিন্তু বেড়ে যেতে চলেছে। ঠিক আছে, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাযথ আপনাদের কমেন্ট পড়ে অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই ছিল আপডেট। আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।